আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বড় ভাই ও বোন যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ রুবেল হোসেন, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটি আপনারা হয়তো এতক্ষণে শিরোনাম দেখে জেনে গিয়েছেন যে আজকে আমাদের আলোচ্য বিষয় বাংলা প্রকরণ। অর্থাৎ এই বাংলা প্রকরণ নিয়ে আমরা খুবই হতাশার মধ্যে থাকি, অনেক সময় চিনতে পারি না যে আসলে এটি একটি সরল বাক্য নাকি একটি যৌগিক বাক্য নাকি একটি জটিল বাক্য, অথবা অনেক সময় প্রশ্ন আসে মিশ্র বাক্য বলতে কি বোঝায়। আজকে আমরা আলোচনা করব বাক্য প্রকরণের খুবই শর্টকাট টেকনিক ইউজ করে। সবাই আমাকে একটু দ্রুত একটু জানিয়ে দিবেন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমাকে একটু দ্রুত একটু জানিয়ে দিবেন। আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। সবাই আমাকে একটু দ্রুত একটু ইনশিওর করেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমি এখানে প্রথমে দুইটা প্রশ্ন লিখে দিয়েছি, প্রশ্ন দুইটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আমাকে একটু দ্রুত একটু জানান যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস যেটি আমরা শর্টকাট টেকনিক ইউজ করে শিখবো ইনশাআল্লাহ। সবাই একটু দ্রুত একটু যুক্ত হয়ে নেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইয়া, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই কেমন আছো আমাকে একটু দ্রুত একটু জানাও। আচ্ছা দেখো, যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আই হোপ দ্যাট ইউ আর ওয়েল ডান ইউর ডিউটিস প্রপারলি। আমি আশা করছি তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো ইনশাআল্লাহ, এবং তোমাদের পড়াশোনা কন্টিনিউ করে যাচ্ছ। আচ্ছা, তারই ধারাবাহিকতায় আমরা এগুলো টপিক আগে শেষ করেছি, কিন্তু সবাই হয়তোবা এগুলো টপিক পাওনি, সেজন্য আমরা আবার নতুন করে আবার দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। সো সবাই একটু দ্রুত একটু যুক্ত হও। আর যারা যুক্ত হয়েছে তারা এই দুইটি প্রশ্নের উত্তর দাও দেখি, 1 এবং 2। এটা হচ্ছে প্রশ্ন নাম্বার 1 এবং হচ্ছে প্রশ্ন নাম্বার 2। দেখি, যে ভিক্ষা চায় তাকে দান করো, এটি কোন ধরনের বাক্য? এটি কোন ধরনের বাক্য? আর পরীক্ষার খাতায় কুপিয়ে লিখবো কিন্তু কলমের কালি ফুরিয়ে গেল, এটি কোন ধরনের বাক্য? আমাকে দ্রুত একটু জানাও। যারা যুক্ত অলরেডি হয়ে গিয়েছো তারা দ্রুত একটু কমেন্টে জানাও, আর যারা এখনো যুক্ত হওনি তারা একটু কাইন্ডলি যুক্ত হয়ে নাও। আজকে খুবই গুরুত্বপূর্ণ টপিকস আমরা শিখবো ইনশাআল্লাহ। সবাইকে রিকোয়েস্ট করছি দ্রুত একটু যুক্ত হয়ে নাও। সবাই একটু দ্রুত যুক্ত হও। আজকে আমাদের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করি। দেখো, আমরা শর্টকাট টেকনিক ইউজ করে আলোচনা করব আজকে, যাতে আমরা অনায়াসেই ভালো কিছু করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, যারা যুক্ত হচ্ছ তাদেরকে আমি স্বাগত জানাই। আচ্ছা ভাইজান, আমরা ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাই যুক্ত হয়েছো, প্রশ্ন দ্রুত একটু উত্তর দিয়ে দাও। দ্রুত সবাই একটু প্রশ্নের উত্তর দিয়ে দাও। 1 নম্বর প্রশ্নটা আছে, যে ভিক্ষা চায় তাকে দান করো, অর্থাৎ যে ভিক্ষা চায় তাকে ভিক্ষা দিয়ে দাও। যে ভিক্ষা চায় তাকে ভিক্ষা দিয়ে দাও অথবা দান করো, এটি শব্দটা আমি লিখিনি। এটি কোন ধরনের বাক্য? এটি কি সরল বাক্য নাকি জটিল বাক্য নাকি মিশ্র নাকি যৌগিক? 2 নম্বর প্রশ্ন যেটা দেখতে পাচ্ছ, পরীক্ষার খাতায় কপিয়ে লিখবো কিন্তু কলমের কালি ফুরিয়ে গেল, এটি কোন ধরনের বাক্য? এটি কি সরল, জটিল, মিশ্র এবং যৌগিক? 2টি প্রশ্নের উত্তর দিবা, তারপর ক্লাস শুরু করব। আজকে যেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই এই 2টি প্রশ্নের উত্তর দাও দেখি। আমি অলরেডি দেখতে পাচ্ছি যে
তোমরা উত্তর দিতে শুরু করে দিয়েছো। সবাই একটু আমাকে একটু দ্রুত একটু উত্তর দিয়ে দাও। আচ্ছা, আমি একটু উত্তর দেখতে চাচ্ছি যে তোমরা কি অবস্থা, উত্তর কেমন দিয়েছো আমি একটু দেখতে চাচ্ছি। আচ্ছা, সবাইকে আমি রিকোয়েস্ট করব একটু দ্রুত একটু উত্তর দিয়ে দিবা। আচ্ছা, মিম হাসান বলছে একটা হচ্ছে সরল বাক্য, দুই হচ্ছে যৌগিক বাক্য। আচ্ছা, তারপরে আমরা সবার উত্তরই দেখতে চাচ্ছি যে সবাই কি উত্তর দিয়েছো। সবার উত্তরই আমি দেখতে চাই যে সবাই কি উত্তর দিয়েছো। সবাই আমাকে একটু দ্রুত একটু জানাও, আমি সবার উত্তরই দেখতে চাচ্ছি। আচ্ছা, এখানে আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ওয়ালাইকুম, বাইরে যা ভাই। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, একটু দ্রুত একটু দেখো, সবাই একটু দ্রুত একটু যুক্ত হও। 1 নাম্বার, যে ভিক্ষা চায় তাকে দান করো, এটি কোন ধরনের বাক্য? এটি কি সরল, জটিল, মিশ্র, যৌগিক? 2 নম্বরে পরীক্ষার খাতায় কুপিয়ে লিখবো কিন্তু কলমের কালি শেষ হয়ে গিয়েছে, তাহলে এটি কোন ধরনের বাক্য? আমরা দেখতে পাচ্ছি যে তোমরা সবাই, আমি আশা করব সবাই একটু উত্তর দিবা। সবাই উত্তর যদি মনে নাও থাকে বা যদি তোমাদের সমস্যা হয়, অপূর্ব দাস বলেছেন 1 সরল 2 যৌগিক, মিম হাসান বলেছেন 1 সরল 2 হচ্ছে যৌগিক। দেখো আমরা রাইট অ্যান্সারটা এখন নিয়ে নিচ্ছি, তারপরে আমরা আলোচনা করব। যে ভিক্ষা চায় তাকে দান করো, এটি একটি জটিল বাক্য। এটি একটি কি? এটি একটি জটিল বাক্য। পরীক্ষার খাতায় কুপিয়ে লিখবো কিন্তু কলমের কালি ফুরিয়ে গেল, এটি একটি যৌগিক বাক্য। আর যারা উত্তর করেছো আমি তাদের দেখতে পাচ্ছি যে একটা প্রশ্নের উত্তর সঠিক হয়েছে, অর্থাৎ 2 নম্বর প্রশ্নটা সঠিক হয়েছে, যৌগিক বাক্য বলেছো। আচ্ছা, এখন আমরা আলোচনায় আসি। যাদের হয়নি বা যারা উত্তর করনি, ভাইয়া আপনার ক্লাস আজ তো এত লেট কেন? আপু আজকে লেট একটু, কারণ একটু ব্যস্ত ছিলাম সেই জন্য লেট হয়ে গিয়েছে। দেখো আমরা বাক্য থেকেই আজকের ক্লাসটা শুরু করব, যেহেতু আজকে আমাদের ক্লাস হচ্ছে বাক্য প্রকরণ, তাই না? বাক্য প্রকরণ আমাদের আজকের ক্লাস, সেই জন্য আমরা বাক্য দিয়ে শুরু করছি। দেখো বাক্য, আমরা যদি বলি বাক্যর ক্ষুদ্রতম একক কি? ক্ষুদ্রতম একক কি? একক কি? বাক্যর ক্ষুদ্রতম একক কি? 2 নম্বর প্রশ্ন বললাম, বাক্য কাকে বলে? বাক্য কাকে বলে? বাক্য কাকে বলে? কাকে বলে? বাক্য কাকে বলে? বাক্যর ক্ষুদ্রতম একক কি? বাক্য কাকে বলে? বাক্য কাকে বলে? তারপরে আমরা আসব বাক্য প্রকরণ কোন তত্ত্বে আলোচিত হয়? বাক্য প্রকরণ, বাক্য প্রকরণ, বাক্য প্রকরণ, প্রকরণ কোন তত্ত্বে আলোচিত হয়? কোন তত্ত্বে আলোচিত হয়? তত্ত্বে আলোচিত হয়, আলোচিত হয়। তাহলে এই 3টা প্রশ্ন আগে শিখে নেই, তারপরে আমরা পর্যায়ক্রমে চলে আসছি। সবাই খাতা কলম নিয়ে বসে যাও আর বন্ধু বান্ধবীদের একটু শেয়ার করে দাও। রিদিতা রহমান বলেছেন জটিল যৌগিক, ভেরি গুড। আচ্ছা, আলমিনা আপু বলেছেন 2 নম্বর যৌগিক। আচ্ছা, তারপরে আচ্ছা তাহলে প্রশ্নগুলো একটু দ্রুত একটু উত্তর দিয়ে দাও সবাই। যে 1 নাম্বার, আমি রিকোয়েস্ট করব সবাই একটু বন্ধু বান্ধবীদের শেয়ার করো, নিজ টাইম লাইনে একটু শেয়ার করে দাও। আচ্ছা, 1 নাম্বার প্রশ্নটা একটু দেখো, বাক্যর ক্ষুদ্রতম একক কি? তোমরা কি জানো? দেখি একটু সবাই একটু উত্তর করো তো। বাক্যর ক্ষুদ্রতম একক, বাক্যর ক্ষুদ্রতম একক কি? একটু সবাই 3টা প্রশ্নের উত্তর ঝটপট দিয়ে ফেলো। আমি বলছি ভাইয়া আপু অ্যাডমিশন মানে যেখানেই কনফিউশন সেটাই অ্যাডমিশন।
সো ভুল গেলে আপনার মাথায় সেট আপ হয়ে যাবে যে আমি এই প্রশ্নটা ভুল করেছিলাম, আর জীবনে কোনোদিন ভুল হবে না। কিন্তু আপনি ভুল করার ভয়ে উত্তর করলেন না, এটা কিন্তু আপনি এখন শুধরে নিলেও পরে কিন্তু আবার ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ভুল করতে করতেই আমাদের শিখতে হবে, এতটুকু মাথায় রাখবেন। সো সেজন্য আমি রিকোয়েস্ট করবো সবাই একটু দ্রুত উত্তর করার চেষ্টা করবেন। ভুল হোক, সমস্যা কি, আমি তো শিখতে পারবো, কিন্তু ভুল করার ভয়ে আপনি তো আর শিখতে পারবেন না। আচ্ছা, 1 নম্বরে শব্দ আমাদের অপূর্ব দাস বলেছেন রিদিতা রহমান শব্দ, আলমিনা আপু শব্দ, অপূর্ব দাস বলেছেন এক শব্দ। 2 নম্বর কতগুলো শব্দ পাশাপাশি বসে মনের ভাব সম্পূর্ণ করলে বাক্য বলে। আচ্ছা 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 আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, এখন দেখো 1 নম্বরে বাক্যর ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। বাক্যর ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। বাক্য কাকে বলে? আমরা জানি একের অধিক শব্দ মিলে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাদেরকেই বাক্য বলে। বাক্য প্রকরণ বলতো, বাক্য প্রকরণ, এই বাক্য প্রকরণ কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাক্য প্রকরণ কোন তত্ত্বের আলোচ্য বিষয়? আর পদ প্রকরণ, পদ প্রকরণ, প্রকরণ দুইটা বিষয় দেখো, একটু জেনে নাও। বাক্য প্রকরণ কোন তত্ত্বের আলোচ্য বিষয়, আর পদ প্রকরণ কোন তত্ত্বের আলোচ্য বিষয়? আচ্ছা, আমাদের দেখি এমডি রাসেল মিয়া বলেছেন বাক্য প্রকরণ রূপ তত্ত্ব, মিম হাসান বলেছেন শব্দ তত্ত্ব, রিদিতা রহমান বলেছেন বাক্য তত্ত্ব। তাহলে আমরা কোনটা উত্তর নিব? সবাই আমাকে একটু দ্রুত জানাবেন। আমরা শিখতে, আমি বলেছি ভুল করতে করতেই আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ, কিন্তু ভুল না করলে তো আমরা শিখতে পারবো না। আমাদের আজকে আমরা বাক্য প্রকরণ আলোচনা করব। এখানে আমরা বাক্য প্রকরণ লিখেছি, বাক্য নিয়ে সবগুলোই আলোচনা করে দেব, কোনো সমস্যা নেই, সবগুলো টপিকই আমাদের আছে। আচ্ছা, আজকে বাক্য প্রকরণ নিয়েই কথা হবে শুধু ইনশাআল্লাহ। দেখো, বাক্য প্রকরণ কোন তত্ত্বে আলোচিত হয়, আর পদ প্রকরণ, দুইটা কিন্তু আলাদা। বাক্য প্রকরণ মনে রাখবা, এটা কোন তত্ত্বের আলোচ্য বিষয়? এই বাক্য প্রকরণটা এটা লিখবা হচ্ছে বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়, বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়। বাক্য প্রকরণ বাক্য তত্ত্বের আলোচ্য বিষয়, আর পদ প্রকরণ এটি শব্দ বা রূপ তত্ত্বের আলোচ্য বিষয়, শব্দ বা রূপ তত্ত্বের আলোচ্য বিষয়, শব্দ বা রূপ তত্ত্বের আলোচ্য বিষয়। এই দুইটা তথ্য একটু মাথায় রাখবা। তাহলে বাক্য প্রকরণ কোন তত্ত্বের আলোচ্য বিষয়? বাক্য প্রকরণ বাক্য তত্ত্বের, আর পদ প্রকরণ এটি শব্দ তত্ত্বের। এখন এই যে ক্ষুদ্রতম একক দিয়ে একটু কথা বলি। দেখো, আমরা জানি, এই যে দেখো এইদিকে একটু লক্ষ্য করো, আমরা জানি এই যে এই কথাগুলো একটু মাথায় রাখবা, তাহলে আর কোনো একক নিয়ে, ক্ষুদ্রতম একক, এই একক নিয়ে আর তোমাদের কোনো সমস্যায় পড়তে হবে না। একক, এর ক্ষুদ্রতম একক কি মাথায় রাখো। আমরা জানি এই যে বর্ণ, বর্ণ অর্থাৎ একের অধিক বর্ণ মিলে কি হবে ইয়া? বর্ণ মিলেই তো শব্দ হয়। একের অধিক শব্দ মিলে কি হবে ইয়া? বাক্য হয়। হয় কি না হয়? আচ্ছা, তারপরে আমরা জানি, আচ্ছা আরেকটু তথ্য এখানে যুক্ত করে দেই, ধ্বনি। ধ্বনি মানে কি? উচ্চারণ, কোনো কিছুর আওয়াজ, আওয়াজ ধ্বনি থেকেই তো। যখন আমরা এই দিকে একটু লক্ষ্য করবো ভাইয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। কি তথ্য লিখেছি ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য। এইগুলো লেখার কারণ দেখো, ধ্বনি বলতে কি বোঝায়? ধ্বনি বলতে মাথায় রাখবা কোনো কিছুর আওয়াজ, বাক নিশ্চিত আওয়াজকেই কি বলা হয়? ধ্বনি। বাক নিশ্চিত অর্থবোধ আওয়াজকেই বলা হয় ধ্বনি। এই ধ্বনি যখন আমরা কটা মুখে বলছি, ওইটা ছিল ধ্বনি। যখনই আমরা এখানে লিখে ফেললাম ক, এটা হয়ে গেল হচ্ছে কি ভাইয়া? বর্ণ। এইভাবে ঠিক একের অধিক বর্ণ মিলে কি গঠিত হয়? শব্দ গঠিত হয়। একের অধিক শব্দ মিলে কি গঠিত হয়? বাক্য গঠিত হয়। তাই মাথায় রাখবা বাক্যর একক শব্দ। কি মনে রাখবো ভাইয়া? বাক্যর একক শব্দ। শব্দের একক কি ভাইয়া? শব্দের একক বর্ণ। বর্ণের একক কি ভাইয়া? বর্ণের একক ধ্বনি। তাহলে এই যে 3-4টা তথ্য দিয়ে দিয়েছি। আচ্ছা, শেয়ার ডান, ভেরি গুড। আচ্ছা, রাসেল মিয়া অসংখ্য ধন্যবাদ। তাহলে এই কয়েকটা তথ্য মাথায় রাখবা। বাক্যর একক কি ভাইয়া? বাক্যর একক শব্দ। শব্দের একক কি ভাইয়া? শব্দের একক বর্ণ। বর্ণের একক কি ভাইয়া? ধ্বনি। কারণ বাক্য হয় বিশাল, ওই বাক্যটা তৈরি হয়েছে কিভাবে? শব্দের দ্বারাই তো, ক্ষুদ্র ক্ষুদ্র শব্দের দ্বারাই তো বাক্যটা হয়েছে। বাক্যটা আবার কিভাবে হয়েছে? বর্ণর দ্বারাই তো হয়েছে। বর্ণ, সকল বর্ণ একসাথে যুক্ত হই তো শব্দটা হয়েছে। শব্দটা কোথা থেকে আসছে ভাইয়া? বর্ণ থেকে আসছে। বর্ণগুলো কোথা থেকে আসছে ভাইয়া? বর্ণগুলো ধ্বনির মাধ্যমে, উচ্চারণের মাধ্যমে এসেছে। তাই মাথায় রাখবা
যে বাক্যর একক শব্দ, শব্দের একক বর্ণ, বর্ণের একক ধ্বনি। এই কথা যদি মাথায় থাকে তাহলে আর কি সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটু আমরা তথ্য দিচ্ছি, সেটি হচ্ছে মাথায় রাখবা, কি মাথায় রাখবা, সেটি মাথায় রাখবা। এই যে বলা হবে ভাষার মূল উপাদান, ভাষার মূল উপাদান কি, আর ভাষার মূল উপকরণ কি, মূল উপকরণ কি। এই দুইটা প্রশ্ন নিয়ে আমাদের অনেক সময় কনফিউশন থাকে। ভাষার মূল উপাদান কি এবং ভাষার মূল উপকরণ কি, এই দুটো মাথায় রাখবা। ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি, কি ভাইয়া, ধ্বনি। আর ভাষার মূল উপকরণ কি ভাইয়া, ভাষার মূল উপকরণ বাক্য। এই দুটো মাথায় রাখবা। এমনি ভাবে উপাদান শব্দে নো আছে, ধ্বনি শব্দে নো আছে, অর্থাৎ দন্তের নো ইকুয়াল টু দন্তের নো। উপকরণ শব্দে ক আছে, বাক্য শব্দে ক আছে। এই দুইটা এইভাবে মাথায় রাখবা। কি মাথায় রাখবে ভাইয়া, মাথায় রাখবা ভাষার মূল উপাদান ধ্বনি, ভাষার মূল উপকরণ বাক্য। আশা করছি ক্লিয়ার। যদি সমস্যা হয় আমি আবার একটু বলে দিচ্ছি। বাক্য একক শব্দ, শব্দের একক বর্ণ, বর্ণের একক ধ্বনি। আশা করছি আপনাদের আর সমস্যা থাকার কথা না। আমাকে এখন জানান যে ভাইয়া বুঝতে পেরেছেন কিনা। এতটুকু যে বললাম, এখান থেকে আপনাদের কোনো সমস্যা আছে কিনা আমাকে দ্রুত একটু জানাবেন। সমস্যা আছে কি? আছে। যদি থাকে খালি এই কোশ্চেন মার্কটা দিয়ে যাবেন। সমস্যা থাকলে শুধু কোশ্চেন মার্ক দেখেন, আর যদি সমস্যা না থাকে তাহলে অল ক্লিয়ার লেখেন। এই যে এসি লিখে দিয়ে দেন, এসি লেখেন, অল ক্লিয়ার, আমি বুঝে নিব। সবাই একটু দ্রুত একটু কমেন্ট করেন, আমি সামনের দিকে আগাতে হবে, আমাকে ভালো কিছু করতে হবে ইনশাআল্লাহ। সেই প্রত্যয় নিয়ে আজকে আমরা ক্লাসটা করব ইনশাআল্লাহ। সবাই আমাকে বলেন সমস্যা আছে কিনা, যতটুকু পড়িয়েছি কোনো সমস্যা বা প্রবলেম ক্রিয়েট হয়েছে কিনা। যদি থাকে অবশ্যই বলবেন, আর না থাকলে আমাকে দ্রুত কমেন্টে জানাবেন। দ্রুত আমাদের একটু সামনের দিকে অগ্রসর হতে হবে। এখন দেখেন বাংলা বাক্যর গঠনটা একটু দেখে নিব। বাংলা বাক্যর গঠনটা একটু দেখব, আর ইংরেজি বাক্যর গঠনটা একটু দেখেই আমরা আজকের মূল পড়ায় চলে যাব। ইংরেজি বাক্যর গঠন দুইটা দেখেই আমরা আজকে চলে যাব। ক্লিয়ার কিনা? আচ্ছা, অল ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ভালোবাসা অবিরাম, সমস্যা নেই, অল ক্লিয়ার। রাফিয়া সুলতান অল ক্লিয়ার, ঠিক আছে। আলমিনা আপু অল ক্লিয়ার, ভেরি গুড। এই তো ভালোবাসা অবিরাম। দেখো বাংলা বাক্যর গঠন আমরা জানি। বাংলা বাক্যর গঠনটা হবে কেমন? বাংলা বাক্যর গঠনটা হবে এই যে এরকম, কর্তা প্লাস কর্ম প্লাস ক্রিয়া, কর্ম প্লাস হচ্ছে ক্রিয়া। এই কথাটা একটু মাথায় রাখবা। পরীক্ষার হলে কিন্তু এখন যেহেতু ন্যাশনালেও অনেকে পরীক্ষা দিবা, সো ন্যাশনালে কিন্তু সহজগুলোই তুলে দিবে, কিন্তু আমরা জানি না, আমরা ভুল করে আসতে পারি। সেই জন্য একটু মাথায় রাখবা বাংলা বাক্যর গঠন হয় কর্তা থাকবে, সব ইংরেজিতেও কর্তা প্রথমে, বাংলাতেও কর্তা প্রথমে, কর্তা কর্ম ক্রিয়া। আর ইংরেজি অর্থাৎ আমরা এই পাশে একটু নোট করে লিখে দেই, কর্তাকে ইংরেজিতে বলা হয় সাবজেক্ট। তারপরে ক্রিয়াকে বলা হয় ইংরেজিতে ভার্ব। এগুলো জানেন, আমি লিখে দিচ্ছি, তারপরেও কারণ আছে। কর্মতে লিখবেন অবজেক্ট। এই তিনটা তথ্য একটু নোটে লিখে রাখবেন। আচ্ছা, তাহলে বাংলা বাক্যর গঠন হবে কি? কর্তা কর্ম ক্রিয়া। যেমন আমি বললাম আমি বই পড়ি। দেখো এই আমি বই পড়ি, এই আমি সাবজেক্ট, এটি একটি সাবজেক্ট। এই বইটি একটি কর্ম মানে অবজেক্ট, আর পড়ি একটি ক্রিয়া। এতটুকু ক্লিয়ার। ইংরেজি বাক্যর গঠন হবে কি? স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আমি বললাম আই রিড বুক। দেখো এইখানে দেখো সাবজেক্ট, এই যে ভার্ব আর এই অবজেক্ট। এইটুকু অর্থাৎ ন্যাশনাল গুলোতে এগুলো প্রশ্ন আসতে পারে, এগুলো তো আমরা সবাই জানি ভাইয়া। আমি আবার বলার কারণ কি,
আমার বলার কারণ তোমরা যেন ভুলে না যাও। বাংলা বাক্যর গঠন হবে কর্তার পরে থাকবে কর্ম, আর ইংরেজি বাক্যর গঠন হবে সাবজেক্টের পরে থাকবে ভার্ব। এইটুকু মাথায় রাখবা, সাবজেক্টের পরেই সরাসরি থাকে ভার্ব, শেষে থাকে কর্ম অর্থাৎ অবজেক্ট, আর বাংলা বাক্যর কর্তার পরেই থাকে কর্ম, শেষে থাকে ক্রিয়া, শেষে থাকে ক্রিয়া। এই কয়েকটা একটু মাথায় রাখো যাতে পরীক্ষায় আসলে ভুল না করি, এই জন্য বলা, আমাদের এইটুকু বলে দেওয়া। আচ্ছা ক্লিয়ার, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এখন দেখো, এখন আমরা চলে আসব বাক্য প্রকরণ থেকে, আমরা এখন চলে আসব বাক্য প্রকরণ, আমরা এখন চলে আসবো হচ্ছে বাক্য প্রকরণ। দেখো আরে বাবা প্রশ্ন তো এটা ভেঙে গিয়েছে, ফন্টটা ভেঙে গেছে। আচ্ছা একটু জাস্ট একটু তোমাদের একটু কষ্ট করতে হবে, পিডিএফটা একটু তাড়াহুড়ো করে ফেলার কারণে ফন্টটা ভেঙে গেছে। আচ্ছা আমি বলে দিচ্ছি, সমস্যা নেই, বলে দিচ্ছি তোমাদের একটু জাস্ট একটু, ওখান থেকে স্লাইডটা দেখাতে পারছি না বেশি, আমাদের একটু কষ্ট করে আমাকে লিখতেই হবে। আচ্ছা দেখো আমরা এখান থেকে একটু শিখে নেই, বাক্যটা আমরা অলরেডি শিখে ফেলেছি কিনা, বাক্য বাক্য শিখে ফেলেছি আমরা। বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে আমরা জানি। দেখো বাক্য কাকে বলে, আমরা বলেছি একের অধিক শব্দ মিলে যখন সম্পূর্ণ মনে ভাব প্রকাশ করে তাদেরকে কি বলা হয়, বাক্য বলা হয়। একের অধিক। নেটে কি প্রবলেম হচ্ছে তোমাদেরকে, নেটে কোনো সমস্যা মনে হচ্ছে? দেখো বাক্য কাকে বলে আমাকে একটু জানাও তো দেখি, কোনো সমস্যা ক্রিয়েট হয়েছে কিনা। আচ্ছা ক্লিয়ার আছে। বাক্য কাকে বলে মনে রাখবা, একের অধিক শব্দ মিলে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকেই কি বলে, বাক্য বলে। এটুকু তো আমরা আগেই শিখে ফেললাম। একের অধিক শব্দ মিলে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকেই কি বলা হয়, বাক্য বলা হয়। আমি বললাম বাংলাদেশ আমার মাতৃভূমি, বাংলাদেশ আমার মাতৃভূমি, বাংলাদেশ আমার মাতৃভূমি। এটি একটি ছিল শব্দ, এটি একটি শব্দ, এটি একটি শব্দ। এই তিনটে শব্দ মিলে যখন মনের ভাব প্রকাশ করলো সেটি একটি হয়ে গেল বাক্য। তাহলে বাক্যে অর্থাৎ আমরা বলতে পারি একের অধিক শব্দ মিলে যখন সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করবে তাকে কি বলবো, বাক্য বলবো। আচ্ছা এখন আরেকটু তথ্য শিখবো। এই বাক্যর অর্থাৎ একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক। একটি সার্থক বাক্যর লিখবা, একটি সার্থক বাক্যের একটি সার্থক বাক্যর তিনটি গুণ থাকা আবশ্যক, তিনটি গুণ থাকা আবশ্যক। একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক, একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক। কি কি ভাইয়া? এক নাম্বার আকাঙ্ক্ষা, দুই নম্বরে আসক্তি, আর তিন নম্বরে যোগ্যতা। এই তিনটা কথা মনে রাখবা। একটি সার্থক বাক্যের কয়টা গুণ থাকা আবশ্যক, একটি এখানে শয়ের সাথে ব দিয়ে ফেলেছি, একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকা আবশ্যক। কি কি ভাইয়া? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। এখন আমরা আলোচনা করব এই আকাঙ্ক্ষা জিনিসটা কি, আসক্তিটা কি এবং যোগ্যতাটা কি। জাস্ট এখান থেকেও প্রশ্ন আসে, একটি সেন্টেন্স তুলে দিয়ে বলবে এটি কি আকাঙ্ক্ষা নাকি আসক্তি নাকি যোগ্যতা। তিনটা প্রশ্ন আসতে পারে ভাইয়া, একটু কথা মাথায় একটু রাখো। একটি সার্থক বাক্যের কয়টা গুণ থাকা আবশ্যক? তিনটা গুণ থাকতে হবে, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। আকাঙ্ক্ষা কাকে বলা হয়? আকাঙ্ক্ষা বলতে হয়, আমরা আকাঙ্ক্ষা মানে ইচ্ছা, কোনো কিছু শোনার পরে আরেকটু শোনার যে ইচ্ছাকেই বলা হয় আকাঙ্ক্ষা। আমি তোমাকে
তোমাকে শুনতে ইচ্ছে মন চাচ্ছে না? শুনতে ইচ্ছে মন চাচ্ছে। এই ইচ্ছেটা করাকেই বলা হয় আকাঙ্ক্ষা। অর্থাৎ অল্প একটু বাক্য দিয়ে রেখে দিবে, দেওয়ার পরে ডট 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 থাকবে, এটিকে বলা হয় আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা চিনতে পারবো কিনা? আমি তোমাকে এতটুকু রেখে দিল, গরু মাঠে এতটুকু রেখে দিল, জেলে মাঠে, জেলে নদীতে রেখে দিল। এই যে একটু শোনার পরে আরেকটু শোনার ইচ্ছাকেই বলা হয় আকাঙ্ক্ষা। তাহলে পরীক্ষায় যদি আসে আকাঙ্ক্ষা কি জিনিস, আকাঙ্ক্ষা আমরা পারবো একটি বাক্য শোনার, অর্থাৎ একটি শব্দ শোনার পরে আরেকটু শোনার ইচ্ছাকেই বলা হয় আকাঙ্ক্ষা। যোগ্যতা এবং আসক্তি জিনিসটা কি? আসক্তি, আসক্তি কিন্তু নয়, আসক্তি, আসক্তি আর এটা যোগ্যতা, বানান তিনটা দেখে নাও। এখন দেখো আসো, তাহলে 1 নাম্বার বাক্যের গুণ। ভাষার বিচারে বাক্য নিম্নলিখিত 3টি গুণ থাকা চাই, একটি আকাঙ্ক্ষা, একটি আসক্তি এবং একটি হচ্ছে যোগ্যতা। পূর্বেই আমরা বলে দিয়েছি আকাঙ্ক্ষা, আসক্তি এবং হচ্ছে যোগ্যতা। এই যে বাক্যর অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার ইচ্ছাই হচ্ছে আকাঙ্ক্ষা। চন্দ্র পৃথিবীর চারদিকে, এতটুকু বললেই একটি সম্পূর্ণ মনোভাব প্রকাশ হয় না। চন্দ্র আকাশের চারদিকে, শেষ। শুনতে ইচ্ছে মন চাচ্ছে, এই ইচ্ছেটাই হচ্ছে আকাঙ্ক্ষা। তাহলে শোনার ইচ্ছা হয়, এই বাক্যটি একটি হবে আকাঙ্ক্ষা। চন্দ্র পৃথিবীর চারদিকে ঘোরে, এটি একটি পূর্ণ বাক্য হলো, সেটি হচ্ছে আকাঙ্ক্ষা হয়েছে। বুঝতে পেরেছো? আশা করছি আকাঙ্ক্ষা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। এটি একটু মানে ফন্টটা ভেঙে যাওয়ার কারণে অনেক ফন্ট তোমরা দেখতে পাচ্ছ না আর কি, পিডিএফ করার কারণে ফন্টটা ভেঙে গেছে। একটু কষ্ট করে না, আমি সব লিখে দিচ্ছি, টেনশন নেওয়ার কিছু নেই। আমি ক্লাস শেষে তোমাদের পিডিএফ যেটা দিয়ে দেবো সেটা ঠিক করে দেবো ইনশাআল্লাহ। আসক্তি জিনিসটা কি? আসক্তি জিনিসটা মনে রাখবা, বাক্যর অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকেই বলা হয়, কি বলা হয়? আসক্তি। এই প্রশ্নটা আসবে কিভাবে দেখো ভাইয়া, আমি একটু করে নিচ্ছি, প্রশ্নটা আসবে কেমনে সেটা একটু আমি তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো কিভাবে প্রশ্নটা আসবে। প্রশ্নটা আসবে এই যে এইভাবে, একটু লক্ষ্য করো, প্রশ্নটা আসবে এইভাবে। কেমনে প্রশ্ন আসবে? যেটা হচ্ছে আসক্তি, এই আসক্তিটা প্রশ্ন আসবে আসক্তিটা কিভাবে আসবে দেখো। আসক্তিটা হবে, মনেই রাখবা আসক্তি মানে কি। দেখো তোমাকে আমি একটা উদাহরণ দেই, উদাহরণটা তোমাকে যদি এইভাবে দেই তাহলে তুমি বিষয়টা মনে রাখতে পারবা। যেমন তোমাকে বললাম এইভাবে, ধরো তো এখানের উদাহরণটা তোমাকে দেখতে হবে না, ধরো তো এইরকম আমি তোমাকে বললাম, আমি তোমাকে এখানে বললাম জেলেরা মাছ দিয়ে জাল ধরে। দেখো জেলেরা মাছ দিয়ে জাল ধরে, বিষয়টা বোঝো। একটু বিষয়টা একটু লক্ষ্য করো, আসক্তি জিনিসটাকে আমি একেবারে শর্টকাটে বলে দিচ্ছি। আসক্তি মানেই মনে রাখবা কি ভাইয়া, আসক্তি মানেই মনে রাখবা এখানে পদবিন্যাস গুলো, অর্থাৎ সবগুলো পদই থাকবে, সবগুলো শব্দই যুক্ত থাকবে, কিন্তু উল্টা পাল্টা থাকবে। কি থাকবে? আসক্তি মানেই মনে রাখবা উল্টা, অর্থাৎ এলোমেলো, এলোমেলো অবস্থায় থাকবে, এলোমেলো অবস্থায় থাকবে। আসক্তি মানেই কি? এলোমেলো অবস্থায় থাকবে। আসক্তি মানে কি ভাইয়া? আসক্তি মানেই এলোমেলো অবস্থায় থাকবে। তোমার কাজটা কি হবে? সম্পূর্ণ করা, অর্থাৎ এলোমেলোকে ঠিক করে নেওয়া। এলোমেলোকে কি ভাইয়া? ঠিক করে নেওয়া। তাহলে দেখো আসক্তি মানেই মনে রাখবা, আসক্তি মানে এলোমেলো অবস্থায় থাকবে। কি থাকবে? এলোমেলো অবস্থায়। তোমাকে কি করতে হবে? তোমাকে ঠিক করতে হবে। এলোমেলো অবস্থায় থাকবে, ঠিক করতে হবে। জেলেরা মাছ দিয়ে জাল ধরে, এটা এলোমেলো অবস্থায় আছে না? এলোমেলো অবস্থায় আছে। এটা তোমাকে কি করতে হবে? এটা তোমাকে ঠিক করতে হবে। জেলেরা জাল দিয়ে মাছ ধরে, তাহলে এটা ঠিক করতে হবে কিভাবে? জেলেরা জাল দিয়ে মাছ ধরে, জাল দিয়ে মাছ ধরে, এইটা হচ্ছে আসক্তি। এখন তোমাকে মনে রাখবা কি?
এই যে এখানে দেখো বাক্যর অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী আসক্তি, মাথায় রাখবা সুশৃঙ্খল পদবিন্যাসী কি ভাইয়া, সুশৃঙ্খল পদবিন্যাসী আসক্তি। এই যে এইখানে মাথায় রাখবা, জাস্ট একটা কথা মাথায় রাখবা, সুশৃঙ্খল, সুশৃঙ্খল পদবিন্যাস, পদবিন্যাসী বিন্যাসী আসক্তি, আসক্তি, সুশৃঙ্খল পদবিন্যাসী কি ভাইয়া, আসক্তি। এই আসক্তি শব্দে স আছে না, আসক্তি শব্দে স আছে, আছে। এইখানে এই যে সুশৃঙ্খল শব্দে স আছে কিনা, আছে। তাই মনে থাকবে, প্রশ্ন আসে অনেক সময়, প্রশ্ন আছে বাক্যর অর্থসঙ্গতি সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে, আসক্তি না যোগ্যতা? শোনো, এখন তোমাদের কাছে মনে হবে ভাই আমি তো ওগুলো জানি, কিন্তু পরীক্ষার হলে ওই যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, পরীক্ষার হলে এমন একটা বিষয় যেখানে আমরা সবকিছুই ভুলে যাই, সবকিছুই মাথায় চাপ থাকে, মাথায় পেইন করে, তখন ভুলে যাই। সেই জন্যই এই টেকনিকটা ইউজ করবা। কি ইউজ করবা? আসক্তি শব্দে স আছে, পদবিন্যাস অর্থাৎ সুশৃঙ্খল পদবিন্যাসেতে স আছে, সুশৃঙ্খল পদবিন্যাসে স আছে। তাহলে এই দুইটা তথ্য মাথায় রাখবা, স এবং স। সুশৃঙ্খল পদবিন্যাস যেটা, সেটা হচ্ছে আসক্তি। আর যাদের মানে যোগ্যতাটা একটু তাহলে বলে নেই, তাহলে এই কনফিউশনটা দূর হয়ে যাবে। আচ্ছা, বিশৃঙ্খলা, হ্যাঁ এই তো ভেরি গুড। তাহলে আসক্তি মানেই বিশৃঙ্খল অবস্থায় থাকবে, একে সুশৃঙ্খল অবস্থায় আনতে হবে। আর যোগ্যতাটা কি ভাইয়া, যোগ্যতাটা মাথায় রাখবা, এই যোগ্যতা মাথায় রাখবা যে এখানে নতুন শব্দ আনতে হবে, নতুন, এখানে মনে রাখবা নতুন, নতুন শব্দ আনতে হবে, শব্দ আনতে হবে, নতুন শব্দ কি করতে হবে ভাইয়া, আনতে হবে, নতুন শব্দ আনতে হবে। যেমন এইটা একটু মাথায় রাখো, নতুন শব্দ আনতে হবে। কি শব্দ আনতে হবে? এইদিকে একটু লক্ষ্য করো, নতুন শব্দ আনতে হবে। এই যে এইটা মাথায় রাখবা। যদি আমি তোমাকে বলি যে হাতি, বললাম হাতি আকাশে ওড়ে, হাতি আকাশে, আকাশে ওড়ে, হাতি আকাশে ওড়ে, এই হাতি আকাশে ওড়ে, বলো তো এটা কি সঠিক হয়েছে? হাতি আকাশে ওড়ে, এটা কি সঠিক হয়েছে? হয়নি, কারণ নতুন শব্দ আনতে হবে। হাতি না, এখানে আমরা বলতে পারি পাখি, পাখি আকাশে ওড়ে। তাহলে এখন দেখো, এখন বিষয়টা লক্ষ্য করো, তাহলে আকাঙ্ক্ষা আসক্তির যোগ্যতা ক্লিয়ার কিনা? আকাঙ্ক্ষা মানে এক পদ শোনার পরে আরেকটু শোনার ইচ্ছাকেই বলা হয় আকাঙ্ক্ষা। আসক্তি কি? পদবিন্যাস গুলো সুশৃঙ্খল ভাবে সাজানোর নিয়মকেই বলা হয় আসক্তি। আর যোগ্যতাটা কি ভাইয়া? যোগ্যতা মানেই নতুন শব্দকে নিয়ে আসতে হবে, মানে এখানে কোনো পদের মিল থাকবে না, নতুন একটা শব্দকে আগমন ঘটাতে হবে, সেটাই হবে হচ্ছে যোগ্যতা। তাহলে হাতি না হয়ে পাখি আকাশে ওড়ে। তোমরা আসলে হয় যে গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, ভাই এটা পরীক্ষার হলে মনে হয়, সেই জন্য তোমাদের একটু উদাহরণ দিলাম আর কি। তাহলে বিষয়টা বুঝতে পেরেছ? তাহলে এখন দেখো, এই যে প্রশ্নটা তোমাদের এইভাবে দিবে ভাইয়া, এখন দেখো প্রশ্নটা কেমন দিবে, তাহলেই তোমরা বুঝতে পারবা যে এইভাবে প্রশ্নটা দিবে। কোন ভাবে প্রশ্নটা দিবে এইটুকু একটু মাথায় রাখো। প্রশ্নটা দিবে এই যে এইরকম করে, বলবে বাক্যর অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসী হচ্ছে কি? আসক্তি। এই একটা প্রশ্ন তুলে ধরবে, দেখো বলবে বাক্যর অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাস কি? আসক্তি। আর এই যে এইটা তুলে ধরবে এইভাবে, কি তুলবে? বাক্যস্থিত পদ সমূহের, বাক্যস্থিত পদ সমূহের অর্থগত এবং ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা। তাহলে এখন তোমাকে যদি আমি না শেখাতাম, তাহলে কিন্তু অনেক সময় তুমি কিন্তু ভাইয়া ভুল করেও ফেলে পারতে। দেখো বাক্যস্থিত পদ সমূহের অর্থগত এবং ভাবগত, তাহলে মাথায় রাখবা যোগ্যতা মানে কি ভাইয়া? যে একটা নতুন শব্দ আনতে হবে, এর সাথে কোনো মিল নাই। আর আসক্তি মানেই কি? আসক্তি মানেই মনে রাখবা এলোমেলো থাকবে, পদবিন্যাস গুলো সুশৃঙ্খল ভাবে থাকবে না, বিশৃঙ্খল ভাবে থাকবে। সুশৃঙ্খল আনলেই সেটা হবে আসক্তি। আর যোগ্যতা কি? উলট পালট ভাবে হয়ে থাকে। সেই যোগ্যতাটা মানে যোগ্যতাটা কি? নতুন শব্দের আগমন হতে হবে, যার সাথে কোনো সাদৃশ্য থাকে না। তাহলে আশা করছি যে ভাইয়া তোমাদের মাথায় থাকবে ইনশাআল্লাহ।
এখনো যারা শেয়ার করোনি বা ক্লাসে যদি বুঝতে মনে বা একটু কনফিউজ হয় তোমরা একটু প্রথম থেকে দেখে নিবা, কারণ সে এই এখন আসলে হয়তো বা একটু মাথায় একটু ইয়া মনে হতে পারে। আমি রিকোয়েস্ট করব সবাই একটু ধৈর্য সহকারে আজকের ক্লাসটা দেখবেন, আশা করছি ইনশাআল্লাহ ভালো পারবেন। আচ্ছা, তাহলে এই যোগ্যতার, তাহলে আমরা মোটামুটি যোগ্যতাটা পারবো। এখন এই যোগ্যতার মনে রাখবা, আরে বাবা এখানে ভুল হয়ে গেছে, তোমাদের একটু এটা না আমরা অন্য একটু স্লাইড একটু দেখিয়ে দিচ্ছি। এটা আমি জাস্ট আমাকে 1 মিনিট আমি এখানে লিখে দিচ্ছি, দেখো একটু জাস্ট একটু কষ্ট করো। আশা করছি তোমরা একটু আমাকে দ্রুত একটু বলো তো যে ভাইয়া সবকিছু বুঝতে পেরেছো কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। আমাকে একটু দ্রুত একটু জানাও যে এত সময় যে আমরা ক্লাসটা করলাম আমাদের কোনো বুঝতে অসুবিধা হলো কি না। আমাকে একটু দ্রুত একটু জানাও, দ্রুত একটু জানিয়ে দাও যে সমস্যা হয়েছে কি না। আমাকে একটু দ্রুত একটু জানাও বুঝতে কোনো অসুবিধা হলো কি না। যদি হয় আমাকে একটু দ্রুত একটু জানাও যে কোনো সমস্যা হয়েছে কি না। আচ্ছা, যদি সমস্যা না থাকে আমাকে একটু দ্রুত বলো ক্লিয়ার কিনা, অল ক্লিয়ার কিনা, অল ক্লিয়ার কি না, অল ক্লিয়ার হয়েছে কিনা, বা নাকি কোনো সমস্যা, কোনো বিষয় বুঝতে যদি অসুবিধা থাকে আমাকে দ্রুত একটু জানাও। কোনো বিষয় বুঝতে অসুবিধা থাকলে আমাকে একটু দ্রুত একটু জানাও, দ্রুত একটু জানাও, দ্রুত দ্রুত আমাকে একটু জানাও যে বুঝতে কোনো অসুবিধা হয়েছে কি না। দ্রুত আমাকে একটু জানাও। তেরিকার আর এইখান থেকে জাস্ট একটু মাথায় রাখবা এই যোগ্যতার, অর্থাৎ যোগ্যতার প্রশ্নটার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে প্রশ্নটা এরকম আসতে পারে, প্রশ্নটা আসবে কি একটি অর্থাৎ বাক্যের যোগ্যতা 6টি বিষয়ের উপর, অর্থাৎ 6টি বিষয়ের উপর নির্ভর করে, অর্থাৎ 6টি বিষয়ের যোগ্যতার অভাব হয়। এটা আমরা আর এখানে দেখাচ্ছি না, আমরা নোটে করে দেই, কারণ এখানে আমাদের একটু প্রবলেম হয়েছে, এটা মানে স্লাইডটা এখানে নিচ্ছে না, ফন্টটা একটু ভেঙে যাচ্ছে আর কি। লিখে বা যে 6টি কারণে যোগ্যতার অভাব হয়, 6টি কারণে যোগ্যতার অভাব হয়, যোগ্যতার অভাব হয়। 6টি কারণে কি ভাইয়া যোগ্যতার অভাব হয়, এই তথ্যটা একটু মাথায় রেখে দিও। 6টি কারণে যোগ্যতার অভাব হয়। কি কি কারণে? একটা হচ্ছে দুর্বোধ্যতা, 2 নাম্বার উপমার ভুল প্রয়োগ, 3 নাম্বার বাগধারার শব্দ পরিবর্তন, 4 নাম্বার হতে পারে বাহুল্যতা, 5 নাম্বার গুরুচণ্ডালী দোষ, 6 নাম্বার রীতিসিদ্ধ বা অর্থবাচকতা। এরকম 6টা ভুল হতে পারে, ওটা তোমরা জাস্ট একটু মাথায় রেখে নিবা আর কি। আচ্ছা, এইটুকু একটু মাথায় রেখো। আর আরেকটা যেটা বিষয় এখন যেটা আমরা শিখবো যে একটি বাক্যর, এই যে এই বাক্যর আমরা এখন আসবো, এই বাক্যর গঠন অনুসারে বাক্য কত প্রকার, এখানে লিখে দিবা গঠন, এখানে জাস্ট লিখবা হচ্ছে বাক্য, এই বাক্য লেখা এই পাশে এটা লিখে দিবা গঠন অনুসারে, গঠন অনুসারে বাক্য 3 প্রকার, 3 প্রকার। গঠন অনুসারে বাক্য কত প্রকার ভাইয়া? 3 প্রকার। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে সরল বাক্য, 1 নাম্বার কি সরল বাক্য। 2 নাম্বারে কি? 2 নাম্বারে হচ্ছে জটিল, সরল বা হচ্ছে 2 নাম্বারে হচ্ছে জটিল অপর নাম, জটিল বাক্যের অপর নাম মিশ্র বাক্য, মিশ্র, জটিলের অপর নাম মিশ্র। 3 নাম্বারে লিখে নিবা হচ্ছে যৌগিক। আর আমরা ইংরেজিতে শিখেছি যে সেন্টেন্স,
এই সেন্টেন্স গঠন অনুসারে কত প্রকার ভাইয়া? গঠন অনুসারে 3 প্রকার। তিন প্রকার কি কি? এই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড। এটা ইংরেজিতে আমরা শিখেছি তাই না? কম্পাউন্ড, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এটা আমরা ইংরেজিতে শিখেছি। আচ্ছা, এটুকু একটু মাথায় রাখবা যে বাংলা বাক্যের এই গঠন অনুসারে 3 প্রকার, সরল, জটিল বা মিশ্র আর যৌগিক। আর ইংরেজিতে আমরা শিখেছি গঠন অনুসারে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আর আমরা আরেকটা জানি অর্থ অনুসারে ইংরেজি সেন্টেন্সকে 5 ভাগে আমরা ভাগ করি, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, ইন্টারগেটিভ, এই 5 ভাগে বিভক্ত। আর এখানে আমরা বাংলার হতে ওই যে অর্থ অনুসারে ওই যে আমরা জানি, এটা পূর্বে আমরা পড়ে দিয়েছি। আর বাবা নেট প্রবলেম হচ্ছে কিনা আমাকে একটু জানাও তো দেখি, আমি তো ওখানে দেখতে পাচ্ছি না। তোমরা কি কোনো প্রবলেম ক্রিয়েট করছো নাকি? কোনো সমস্যা হয়েছে? আমাকে একটু দ্রুত জানাও তো দেখি। আচ্ছা, তাহলে আমরা শিখলাম কি, এই যে আজকে আমরা আলোচনা করব গঠন অনুসারে বাক্য 3 প্রকার। এই 3 প্রকারের একটা সরল বাক্য, জটিল বা মিশ্র বাক্য, আর একটা শিখবো হচ্ছে যৌগিক বাক্য। আচ্ছা, 1 নম্বরে দেখো, 1 নম্বরে সরল বাক্য। কি শিখবো ভাইয়া? 1 নম্বরে হচ্ছে সরল বাক্য। শিখবো। সরল বাক্য শিখবো মানে সরল মাথায় রাখবা, একটি বাক্যে একটি মাত্র যদি কর্তা থাকে, একটি বাক্যে যদি একটি মাত্র কর্তা এবং একটি যদি ক্রিয়া থাকে, এখানে মনে রাখবা এই সরল বাক্যের বৈশিষ্ট্য কি? একটি বাক্যে একটি কর্তা মানে কি? সাবজেক্ট। একটি কর্তা মানে কি ভাইয়া? সাবজেক্ট এবং একটি ক্রিয়া থাকবে, সেটি হচ্ছে কি ভাইয়া? সরল বাক্য। একটি বাক্যে একটি ক্রিয়া মানে কর্তা থাকবে এবং একটি কি থাকবে ভাইয়া? ক্রিয়া থাকবে। এই কর্তাকে বলা হয়, মাথায় রাখবা, এই কর্তা এবং ওই যে ক্রিয়া, এই কর্তাকে বলা হয়, আমরা যেটা জানি, উদ্দেশ্য এবং বিধেয়। তোমাদের একটু মাথায় রেখে দেই। আচ্ছা, হ্যাঁ, সব ঠিকঠাক আছে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এইটুকু একটু মাথায় রাখতো, একটি বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি যদি ক্রিয়া থাকে, সেটি হবে কি ভাইয়া? সেটি হবে হচ্ছে একটি সরল বাক্য। এখন বাক্যটা, অর্থাৎ ওই বাক্যটা এখান থেকে আমাদের হৃদিতাদের ভাষা পর্যন্ত হলেও ওটা সরল বাক্যই হবে। বাক্য বিশাল দেখবা, দেখেই মনে করবা এটা অন্য বাক্য, আসলে তা না। মাথায় রাখো, একটি বাক্যে একটি মাত্র কর্তা, এই কর্তাকে বলা হয় উদ্দেশ্য এবং ক্রিয়াকে বলা হয় বিধেয়। এই যে তথ্যটা একটু মাথায় রাখবা, কর্তাকে বলা হয় উদ্দেশ্য এবং ক্রিয়াকে বলা হয় বিধেয়। তাহলে একটি বাক্যে একটি যদি কর্তা এবং একটি ক্রিয়া থাকে, তাহলে এটি একটি সরল বাক্য। একটি কর্তা এবং একটি ক্রিয়া যদি থাকে, তাহলে এটি কি হবে ভাইয়া? এটি সরল বাক্য। হ্যাঁ, এই যে কর্তা এবং ক্রিয়া। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে হ্যাঁ, সবকিছু আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে একটি বাক্যে একটি কর্তা। আচ্ছা, এখন যদি তোমাদের আরেকটু মাথায় রাখবা, সরল বাক্যটা হবে, সরল বাক্য চেনার উপায় মনে রাখবা, সরল বাক্য চেনার উপায়, সরল বাক্য চেনার উপায় মনে রাখবা। 1 নম্বরে যদি কোনো প্রবাদ বাক্য হয়, কোনো প্রবাদ বাক্য, যদি কোনো প্রবাদ বাক্য হয়, সেটি সরল বাক্য হয়। 2 নাম্বার মনে রাখবা, চিরন্তন সত্য, যদি চিরন্তন সত্য প্রকাশ করে, সেটি সরল বাক্য। এখন চিরন্তন সত্য, আমি এই যে যেমন প্রথমে একটা দিয়েছিলাম, কি দিয়েছিলাম? এই যে এটা চিরন্তন সত্য মনে করলে কিন্তু আমার বিপদ। এই যে দেখো, এই যে ভিক্ষা চায় তাকে ভিক্ষা দান করো, এটি একটি চিরন্তন সত্য। এরকম দিলে তাহলে কিন্তু আবার তখন বিপদ। আর পরীক্ষার খাতায় কুপিয়ে লিখবো কিন্তু কালি ফুরিয়ে গেল, চিরন্তন সত্য, এরকম মনে করলে কিন্তু হবে না।
দেখো 1 নাম্বার জাস্ট মনে রাখবা যে কোনো প্রবাদ বাক্য যদি হয়, বেশিরভাগ ক্ষেত্রে যদি কোনো প্রবাদ বাক্য হয়, প্রবাদ বাক্য হলে সেটা হচ্ছে মানে সরল বাক্য হয়। এছাড়াও চিরন্তন সত্য যদি বোঝায় সেটি সরল বাক্য, অর্থাৎ মাথায় রাখবা একটি কর্তা এবং একটি ক্রিয়া যদি থাকে তাহলে গা। আচ্ছা, তারপরে আরেকটা যেটা মাথায় রাখবা, এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তাহলে তোমাদের আমি যদি একটা উদাহরণ দেই, যে এরকম যদি থাকে স্বশিক্ষিত মাত্রই সুশিক্ষিত, এরকম যদি থাকে, যেটি একটি প্রমোদ চৌধুরীর একটি হচ্ছে উক্তি, আমরা যদি এইরকম যদি বলি তাহলে দেখে তোমরা পারবা কিনা যে সুশিক্ষিত মাত্রই স্বশিক্ষিত। আচ্ছা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমরা তোমাকে বললাম সুশিক্ষিত, সুশিক্ষিত মাত্রই স্বশিক্ষিত, সুশিক্ষিত মাত্রই স্বশিক্ষিত, এটি একটি কি সরল বাক্য। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত বড় বাক্য লিখলাম, বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বিশাল আছে না? এটি একটি সরল বাক্য। তাহলে চিরন্তন সত্য প্রবাদ বাক্য যদি হয় তাহলে এরা কি হবে ভাইয়া? এটি সরল বাক্য। সরল বাক্য চিনতে আমাদের সমস্যা হয় না। আরেকটু কাজ লিখে নাও, এখানে এই কয়েকটা তথ্য মাথায় রাখবা, যে তথ্যগুলো মাথায় রাখবা যে কোন সেন্টেন্সে। আচ্ছা, এছাড়াও আরেকটু তথ্য মাথায় রাখবা যে সরল বাক্যতে, মনে রাখবা সরল বাক্য, এটা হচ্ছে সরল বাক্য। সরল বাক্যতে মাথায় রাখবা কি কোন সেন্টেন্সে, কোন বাক্যে যদি হলেও, বললেও, করলেও, চললেও, হলেও, বললেও, করলেও, চললেও, পারলেও, মরলেও, এই যে এইরকম ও যদি যুক্ত থেকে যায় দেখতেছে এইরকম, তাহলে সেটাও একটি সরল বাক্য হবে। মাথায় রাখবা কোন বাক্যে যদি হলেও, বললেও, চললেও, করলেও, বললেও, থাকলেও, হলেও ইত্যাদি যদি থাকে তাহলে সেটাও কি হবে ভাইয়া? সেটাও সরল বাক্য হবে। তাহলে একটু মাথায় রাখবা কোন সেন্টেন্সে যদি হলেও, বললেও, থাকলেও এগুলো যদি প্রকাশ পায় তাহলে কি হবে? সেটি একটি সরল বাক্য হবে। এই কালারটা দিয়ে দেখা যাচ্ছে কিনা, আমরা একটু থিমটা যদি ধরো, দেখা যাচ্ছে এখন? হ্যাঁ, লেখা তো দেখা যাচ্ছে তাই না? হ্যাঁ, সমস্যা নেই, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো কোন বাক্যে যদি হলেও, বললেও, দেখলেও, চললেও, বললেও, মরলেও ইত্যাদি যদি থাকে, এগুলো দেখা সত্ত্বেও তাহলে সেটা কি হবে ভাইয়া? সরল বাক্য হবে। যেমন আমরা যদি উদাহরণ দেই তাহলে তোমরা বিষয়টা এরকম করতে পারবা। যেমন যদি আমি বলি সে দরিদ্র, মানে এরকম বললাম, দরিদ্র হলেও সে সুখী, দরিদ্র হলেও সে সুখী। আমি তোমাকে বললাম যে দরিদ্র হলেও, দরিদ্র হলেও সে সুখী, দরিদ্র হলেও সে সুখী। তাহলে একটা কথা মাথায় রাখবো, আমি যেগুলো লিখে দিচ্ছি এইগুলো একটু মাথায় রাখো। কোন বাক্যে যদি হলেও, বললেও, করলেও, চললেও, পারলেও, মরলেও, থাকলেও, অথবা থাকে, অথবা আরে বাবা অথবা থাকে, হলে, বলে, চলে, এইগুলো যদি থাকে তাহলেও সেটা কি হবে ভাইয়া? সেটা, আচ্ছা দেখা যাচ্ছে, ভেরি গুড। তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে সরল বাক্য। তাহলে এটুকু একটু মাথায় রাখবা। আচ্ছা, তাহলে যে কোন বাক্যে যদি হলেও, বললেও, করলেও, চললেও, পারলেও, মরলেও, থাকলেও, থাকে, হলে, বলে, চলে এগুলো হলেও তাহলে একটি কি হবে? এটি সরল বাক্য। দরিদ্র হলেও সে সুখী, দরিদ্র হলেও সে সত্যবাদী, এরকম দরিদ্র হলেও সে সুখী, দরিদ্র হলেও সে সত্যবাদী। তারপরে আরো যেমন আরো উদাহরণ দেওয়া যায়, যেমন আমরা বললাম এরকম
যে অনেকের নিবাস থাকলেও আমার নিবাস নাই, চুল পাকলেও তার বুদ্ধি পাকেনি, এইরকম। যেমন আমি বললাম যে চুল পাকলেও পাকলেও তার বুদ্ধি বাড়েনি, বুদ্ধি বাড়েনি, চুল পাকলে তার বুদ্ধি